একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আলোচনা করব। এই একটি মাত্র সৃজনশীল প্রশ্ন যদি তোমরা সমাধান করো তাহলে এই পদক্ষেপ রিলেটেড যত প্রশ্ন আসবে তোমরা সবগুলোই সমাধান করতে পারবে। তো আজকে আমরা এই প্রশ্নটি সমাধান করব এবং এই একটি মাত্র প্রশ্ন সমাধান করে যে কোনো ধরনের পদক্ষেপ রিলেটেড প্রশ্নের সমাধান করা যাবে। তো চলো শুরু করা যাক। তো এখানে দুইটা পাত্র দেওয়া আছে, এ এবং বি। তো প্রথম পাত্রে দেওয়া আছে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণ 40 ml, এটার ঘনমাত্রা 0.25 মোলার। আর দ্বিতীয় পাত্রে সিলভার নাইট্রেট দ্রবণ 20 ml 0.20 মোলার। তো এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসবে সেটা হলো গ নম্বর প্রশ্ন, যেটা বলতেছে বি পাত্রে কত গ্রাম সিলভার নাইট্রেট আছে। তো এখান থেকে সিলভার নাইট্রেটের ওয়েটটা বের করতে হবে, এখানে কত গ্রাম আছে ডাব্লুর ভ্যালু বের করতে হবে। আর গ নম্বরে এ ও বি এর মিশ্রণে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে কিনা। তো পড়বে কিনা সেটা আমরা দেখব। তো এখান থেকে একটা অ্যাডিশনাল যে তথ্য সেটা দেওয়া আছে, এর যে কেএসপির ভ্যালু অর্থাৎ দ্রাব্যতার গুণফল, এটা দেওয়া আছে 1.8 × 10⁻⁻12, এটা কিন্তু দেওয়া আছে। তো এখন আমরা এই গ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো গ নম্বর প্রশ্নে আমাদের যেটা বলা হচ্ছে, আমরা জানি হচ্ছে এস সমান আমরা জানি একটু ধৈর্য ধরো। আমাদের এস সমান ডাব্লু গুণন 1000 ডিভাইডেড এমভি। তো এখান থেকে আমরা ডাব্লু সমান যদি লিখি এমএসভি ডিভাইডেড 1000। তো এখান থেকে এমটা হচ্ছে আমরা জানি সিলভার নাইট্রেট এর আণবিক ভর। সিলভার নাইট্রেটের আণবিক ভর হচ্ছে 169.9। তো এটা হচ্ছে সিলভার নাইট্রেটের আণবিক ভর। তো আমরা এখান থেকে কিন্তু এটা বসাই দিতে পারি 169.9, আর 20 হচ্ছে এর আয়তন, 0.2 এটা হচ্ছে ঘনমাত্রা, আর 1000 হলো আমাদের সূত্রের 1000 ছিল, যেহেতু এমএল এ ছিল সেই ক্ষেত্রে 1000 দ্বারা ভাগ করতে হয়, লিটারে চলে যায়, সেই জন্য 1000 দ্বারা ভাগ হয়। তো এখান থেকে যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে ডাব্লুর মানটা আসবে 0.6792। তো এটা একটা সিম্পল ম্যাথ। তো আমরা পরের প্রশ্নটা দেখব, ঘ নম্বর যে প্রশ্নটা, সেখানে কি বলা হচ্ছে। ঘ নম্বরে বলা হচ্ছে এ ও বি, এখানে দেখতে হবে এতে কি আছে। এতে আছে ক্যালসিয়াম ক্লোরাইড, বিতে আছে সিলভার নাইট্রেট। এ ও বি এর মিশ্রণে সিলভার ক্লোরাইডের পদক্ষেপ পড়বে কিনা। এখানে আমাদের শর্ত হলো, দেখো এই দ্বিতীয় পাত্রে আছে হচ্ছে আমাদের ক্লোরিন, দ্বিতীয় পাত্রে আছে হচ্ছে আমাদের ক্লোরিন। দ্বিতীয় পাত্রে আছে আমাদের ক্লোরিন এবং প্রথম পাত্রে আছে ক্লোরিন এবং দ্বিতীয় পাত্রে আছে সিলভার। তো এই দুইটা থেকে আমাদের আসবে সিলভার ক্লোরাইড। তো এদের পদক্ষেপ হবে কিনা সেটা আমাদের দেখতে হবে। তো এখন আমরা এখানে যেটা দেখব সেটা হলো যে পাত্র এ ও বি এর দ্রবণ মিশ্রিত করলে যে রিয়াকশনটা হবে সেই রিয়াকশনটা কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি। ক্যালসিয়াম ক্লোরাইড সিলভার নাইট্রেট, এই দুটো যদি রিয়াকশন করে সেখান থেকে আমরা পাবো সিলভার ক্লোরাইড এবং ক্যালসিয়াম নাইট্রেট। তো এখান থেকে আমরা যে ক্যালসিয়াম সিলভার ক্লোরাইডটা পেলাম, এই সিলভার ক্লোরাইডের কিন্তু পদক্ষেপ পড়বে কিনা সেটা কিন্তু আমাদের দেখতে হবে। তো এখান থেকে আমাদের মেইন কাজটা হলো এর আয়নিক গুণফল বের করা। এর দ্রাব্যতার গুণফল কিন্তু আমাদের দিয়ে দেওয়া আছে। তো আয়নিক গুণফল হলো কে আইপি সমান আমরা লিখতে পারি সিলভার প্লাস এবং ক্লোরিন মাইনাস,
এটা হচ্ছে এর দ্রাব্যতার গুণফল, আয়নিক গুণফল। তো আয়নিক গুণফল বের করতে হলে এই যে সিলভার এবং ক্লোরিনের আলাদা আলাদা ঘনমাত্রা লাগবে। তো সিলভার আমরা বলেছিলাম পাত্র বিতে আছে। তো পাত্র বিতে সিলভারের ঘনমাত্রা হলো 0.2 মোলার। তো অনেকে বলতে পারো যে 0.2 মোলার নিলেই তো হয়ে যাচ্ছে এর ঘনমাত্রা, কিন্তু না, যেহেতু আমরা মিক্সার করলাম দুইটা পাত্র একসাথে, তাহলে এদের আয়তন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো তোমরা জানো আয়তন চেঞ্জ হয়ে গেলে ঘনমাত্রাও চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমাদের নতুন করে যে ঘনমাত্রাটা তৈরি হবে সেটা কিন্তু আমাদের বের করা জরুরি। তো সিলভার এর ঘনমাত্রা ইনিশিয়ালি ছিল 0.2 মোলার, সিলভারের আয়তন ছিল হচ্ছে 20। এটা কিন্তু আমরা উদ্দীপক থেকে পাচ্ছি। তো মিশ্রিত দ্রবণে সিলভারের আয়তন কত হবে? মিশ্রণে কিন্তু দুইটা আয়তন আছে, একটা 40 একটা 20। এই দুইটাই কিন্তু তার মিশ্রণের আয়তন হবে। তো মিশ্রণের টোটাল আয়তন হলো 60 ml। তো মিশ্রিত দ্রবণে সিলভারের ঘনমাত্রা S2 আমরা ধরে নিলাম। তো এটা আমরা বের করব, এটা আমাদের টার্গেট বের করা। তাহলে আমরা ডাইলেশনের সূত্র থেকে জানি S1V1 = S2V2। এখান থেকে আমরা S2টা বের করে নিলাম। তো আমাদের এখানে S2টা যেটা আসবে, আমাদের এখান থেকে S2টা যেটা আসবে সেটা হলো এটা কিন্তু আমাদের 0.067 মোলার। তো এটা আসলে আমাদের আসলে হলো ঘনমাত্রা অফ সিলভার প্লাস। এটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো আমাদের টার্গেট ছিল যে আমরা সিলভার এখান থেকে আমরা সিলভারের ঘনমাত্রা এবং এখান থেকে আমরা সিলভারের ঘনমাত্রা এবং ক্লোরিনের ঘনমাত্রা বের করব। তো সিলভারের ঘনমাত্রা কিন্তু অলরেডি বের হয়ে গেছে। তো এখন আমরা আসবো হলো ক্লোরিনের ঘনমাত্রা বের করতে। তো সিস্টেমে কি, আমরা ক্লোরিন পাবো হচ্ছে পাত্র এতে। তো সেই জন্য আমরা এখান থেকে পাত্র এটা নিয়ে নিলাম। পাত্র এতে যেহেতু ক্লোরিন আছে, আমাদের পাত্র এতে ক্লোরিন, তাহলে ক্লোরিনের ইনিশিয়াল ঘনমাত্রা যদি হয় S1, তাহলে আমাদের কিন্তু এইভাবে ছিল যে ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে কিন্তু বুঝতে হবে আমাদের ক্লোরিন আছে হচ্ছে 2 মোল ক্লোরিন আছে। সেহেতু আমাদের কিন্তু শুধুমাত্র 0.25 লিখলে হবে না, এখানে যদি 2টা আছে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হবে 0.5 মোলার। এবং ক্লোরিনের ইনিশিয়াল ঘনমাত্রা V1, এটা হবে 40 ml। তো মিশ্রিত দ্রবণে ক্লোরিনের ঘনমাত্রা যখন আমরা মিক্সার করব তখন কিন্তু এই 60, যেটা সিলভারের ক্ষেত্রে ছিল 60, ক্লোরিনের ক্ষেত্রেও 60। তাহলে মিশ্রিত দ্রবণে ক্লোরিনের ঘনমাত্রা S2, এটা কিন্তু আমাদের বের করতে হবে। আমাদের টার্গেট যেটা S2 আমাদের বের করতে হবে। তো এখন আমরা এখান থেকে বের করব, আমরা যদি ডাইলিউশনের যে সূত্রটা সেটা যদি আমরা আরেকবার ব্যবহার করি, S1V1 = S2V2। এখান থেকে কিন্তু আমরা S2টা বের করব, S1V1 / V2। তো এখান থেকে 0.5 আমরা প্রথমে বের করে নিয়েছি, এই যে উপরে 0.5 যেটা আমরা কিন্তু বের করে নিয়েছি। এখান থেকে 40 আমাদের ইনিশিয়াল ঘনমাত্রা ছিল ক্লোরিনের, আর V2 এটা কিন্তু আমরা এই যে এখান থেকে নিলাম, এখান থেকে বের করলাম। তাহলে এটা যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের পাবো হচ্ছে 0.333 মোলার। তো এখন আমাদের আয়নিক গুণফলটা বের করতে হবে। আমরা প্রথমেই বলছিলাম যে সিলভার ক্লোরাইড আয়নিক গুণফল সিলভার প্লাস ইন্টু ক্লোরিন মাইনাস। তাহলে এটার ঘনমাত্রা আমাদের এখন বসাতে হবে, এটার ঘনমাত্রা কিন্তু আমাদের বসাতে হবে, আর এটার ঘনমাত্রা বসাতে হবে। তো এই দুইটা ঘনমাত্রা আমাদের জানা, আমরা বের করলাম। বের করে এটা কিন্তু আমাদের সর্বশেষ রেজাল্ট। তো এখন আমাদের যেহেতু সবগুলোই জানা, সেই ক্ষেত্রে আমরা এখন কম্পেয়ার করব। তো এখন কিন্তু আমরা কম্পেয়ার করতে পারবো। এখান থেকে কেএসপির ভ্যালু যেটা ছিল আমাদের 1.8 × 10⁻⁻⁻,
12, আর এখান থেকে আমরা কেআইপি যেটা পেলাম সেটা হলো 0.0222311। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই ভ্যালুটা বড় এবং এই ভ্যালুটা ছোট, এটা অনেক বড়, এটা অনেক ছোট। তাহলে আমরা কিন্তু জানি যে আয়নিক গুণফল যদি বড় হয় দ্রব্যতার গুণফল থেকে, তাহলে কিন্তু দ্রবণে অদক্ষেপ পড়বে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে অদক্ষেপ পড়বে। তাহলে আমরা এই পুরো ম্যাথটা দেখলাম যে কিভাবে এই দ্রব্যতা রিলেটেড ম্যাথগুলো করতে হয়। তো তোমাদের অনেক সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। তোমরা প্র্যাকটিস করতে থাকো, যদি কোনো প্রবলেম হয় কমেন্টে জানিও। ধন্যবাদ সবাইকে।